আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো জ্যাকপট। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন একটি শহরকে দেখানো হয়েছে যে শহরে ছিল অদ্ভুত কিছু নিয়ম কানুন। কারণ এই শহরে প্রতিনিয়ত কোনো মানুষকে মারতে পারলেই দেয়া হয় 50 কোটি টাকা। যেখানে পুরো পৃথিবীতে মানুষকে হত্যা করার জন্য শাস্তি দেয়া হয়, সেখানে কিনে এই শহরে দেয়া হয় কোটি কোটি টাকা। তাই এই শহরের মানুষ সহজ উপায়ে টাকা উপার্জনের জন্য প্রতিনিয়ত শহরের কোনো না কোনো মানুষকে মারতে থাকে। আর এমনই একটি অদ্ভুত শহরে এসে ফেসে যায় কেটি নামক একটি মেয়ে, যে কিনা এই শহরের কোনো নিয়ম কানুনই জানতো না। আর এর পরে শহরের সমস্ত মানুষেরা তাকে মারার জন্য তার পেছনে পড়ে যায়, আর সে পড়ে যায় মহাবিপদে। এখন শহরের কোনো জায়গাতে গিয়ে বাঁচার আর কোনো রাস্তা নেই তার। তবে শেষ পর্যন্ত সে কি এই শহরে সার্ভাইভ করতে পেরেছিল, নাকি এই শহরের মানুষের হাতেই তার মৃত্যু হয়েছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। আমরা তো কম বেশি অনেক ধরনের সার্ভাইভাল মুভির গল্প দেখেছি, তবে আজকের এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং মজাদার। তাই আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক নিয়মের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়া নামক একটি শহরকে দেখতে পাই। এ সময় পুরো পৃথিবীর নিয়ম কানুনে অনেক বড় ধরনের পরিবর্তন এসেছিল। এমনকি পৃথিবীতে চালু হয়েছিল নতুন নতুন নিয়ম কানুন। তবে এই সময় ক্যালিফোর্নিয়ার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এবং জনসংখ্যাও বেড়ে গিয়েছিল অনেক বেশি। তাই এখানকার গভর্নমেন্ট নতুন একটি নিয়ম চালু করেছে, যেটার মাধ্যমে একদিক দিয়ে মানুষ স্বাবলম্বী হতে পারবে, আবার অন্য দিক দিয়ে আস্তে আস্তে দেশের জনসংখ্যাও কমে আসবে। আসলে এখানে প্রতিদিনই বিভিন্ন রুলসের মাধ্যমে শহরের যে কোনো একজন মানুষকে লটারি বিজয়ী হিসেবে সিলেক্ট করা হয়। এরপর শহরের সবাইকে সেই ব্যক্তির সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, এবং তাদের জন্য দেওয়া হয় বিশাল এক অফার। সেটা হলো 12 ঘন্টার মধ্যে যদি কেউ সেই বিজয়ী ব্যক্তিকে মেরে ফেলতে পারে, তাহলে তাকে লটারির সেই সমস্ত টাকাই দিয়ে দেওয়া হবে। আর এই বিজয়ীকে বলা হয় জ্যাকপট বিজয়ী। তবে সেই বিজয়ী ব্যক্তিকে মারার ক্ষেত্রেও কিছু নিয়ম ছিল। সেটা হলো তাকে মারতে হলে কোনোভাবে কোনো বন্দুক বা পিস্তলের গুলি ব্যবহার করা যাবে না। এছাড়া সমস্ত উপায়েই তাকে মারা যাবে। তো আজকে এই লটারি জিতেছে শিপলার নামক একজন ব্যক্তি, যার ফলে শহরের সমস্ত মানুষ জ্যাকপট জেতার জন্য শিপলারকে মেরে ফেলতে তার পিছু পিছু দৌড়চ্ছে। শিপলার তখন দ্রুত একটি পার্কিং লটে এসে তাদের সবাইকে মারতে শুরু করে, কিন্তু তাকে মারার জন্য সেখানে চাকু নিয়ে একজন শেফ চলে আসে। সেইখানে শিপলারকে মারতেই যাবে, কিন্তু শিপলার তাদের সবাইকে কোনো মতে হারিয়ে দিয়ে একটি বাড়িতে চলে আসে, যেখানে একজন বয়স্ক মহিলা ছিল। আর এখানে এসে শিপলার নিজেকে কিছুটা সেভ মনে করছিল। এখন তাকে শুধুমাত্র আর কয়েক ঘন্টা জীবিত থাকতে হবে, আর তারপরে সে পেয়ে যাবে তার জেতা লটারির সমস্ত টাকা। তবে শিপলার এখানে সেই মহিলাটির ফোনটি ভেঙে দুভাগ করে দেয়, যাতে করে সেই মহিলা বুঝতে না পারে যে সেই আজকে লটারি বিজয়ী। আসলে প্রতিনিয়ত লটারি বিজয়ীর উপর ড্রোন দিয়ে নজর রাখা হয়, এবং কিছুক্ষণ পরপরই শহরের প্রত্যেকটি মানুষের মোবাইলে সেই লটারি বিজয়ীর লোকেশন দিয়ে দেয়া হয়, যাতে করে খুব সহজেই মানুষ তাদেরকে খুঁজে মেরে ফেলতে পারে। তাই কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শিপলারের লোকেশন পেয়ে সেই বাড়ির সামনে অনেক মানুষ চলে এসেছে। শিপলার তখন সেই মহিলাটির কাছে মাথা ব্যথার ঔষধ চায়। তবে মহিলাটি বুঝে ফেলেছিল যে সেই আজকে লটারি বিজয়ী, তাই সেখানে একটি ড্রিল মেশিনের মাধ্যমে শিপলারকে মেরে ফেলে, যার ফলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় লটারির এজেন্সির কাছে। ফলে সেই মহিলার বাড়িতে লটারি এজেন্সির লোকেরা চলে আসে, আর তারা শিপলারের মৃত্যু নিশ্চিত করার পর সঙ্গে সঙ্গে সেই মহিলাকে জ্যাকপট দিয়ে দেয়, যেটার পরিমাণ ছিল প্রায় 50 কোটি টাকা। আর একজন অ্যাঙ্কর এখানে নিউজ চ্যানেলের মাধ্যমে সকলকে এটা জানিয়ে দিচ্ছিল যে আজকের জ্যাকপট বিজয়ী হচ্ছে এই মহিলা। এই ঘটনার পর প্রায় 2 মাস সময় পার হয়ে যায়, যেখানে আমরা একটি ট্রেনের মধ্যে কয়েকজন যাত্রীকে দেখতে পাই। এখানে ট্রেনটিতে অ্যানাউন্স করা হচ্ছিল যে পরবর্তী লটারি শুরু হতে চলেছে 18 ঘন্টা পরে। তো এই ট্রেনটির মধ্যে আবার কেটি নামক একজন মেয়ে ছিল। মেয়েটি তার হাতে অস্কারের একটি কিচেন নিয়ে বসেছিল, আর তার সামনেই বসেছিল কিউট একটি বাচ্চা মেয়ে, যার কিনা খুবই মন খারাপ ছিল, কারণ তার একটি অডিশন খারাপ হয় তার বাবা তার মায়ের কাছে তার নামে কমপ্লেন করছে। তাই কেটি বাচ্চাটির মন ভালো করার জন্য নানা রকমের মজার মজার অঙ্গভঙ্গি করছিল, যেটা দেখে বাচ্চাটিও তখন তার সঙ্গে এমনটাই করছিল। তবে এটা আবার বাচ্চাটির বাবা দেখতে পেয়ে তার উপর খুবই রাগ করে, আর সে তাকে আবারও বকা দিতে থাকে। তবে ব্যাপারটি কেটির কাছে একদমই ভালো লাগে না, তাই সে সঙ্গে সঙ্গেই বাচ্চাটির বাবার কাছে চলে যায়। আর সে তাকে বলে, আপনি কি জানেন আমি একজন পুলিশ অফিসার, আমি চাইলেই আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারি, কারণ আপনি আপনার ছোট্ট এই মেয়েটিকে মেন্টালি অ্যাবিউজ করছেন। কেটির কথা শুনে লোকটি কিছুটা ভয় পেয়ে যায়,
আর সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে সরি বলে এবং তার সাথে খুব সুন্দর ব্যবহার করতে শুরু করে। আর কেটির এই কাজটি দেখে কেটির পাশে বসা একজন মহিলা অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর সে কেটির কাছে জানতে চায় যে সে এখন কোন থানায় রয়েছে, কিন্তু কেটি তখন তাকে জানায় যে সে আসলে লোকটিকে ভয় দেখানোর জন্য মিথ্যে বলেছে। সে আসলে কোনো পুলিশ অফিসারই নয়, বরং সে একজন অ্যাক্ট্রেস, আর সে তার কেরিয়ারে সাকসেস হওয়ার জন্যই ক্যালিফোর্নিয়াতে নতুন এসেছে। তো এবার সেই মহিলাটি তার সঙ্গে অনেক গল্প করে, আর কিছুক্ষণ পরেই সে তাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে যায়। তবে কিছুক্ষণ পরেই কেটি দেখতে পায় যে সেই মহিলাটি আসলে তার ঘড়ি চুরি করে পালিয়েছে, কিন্তু ততক্ষণে সে আর চাইলেও সেই মহিলাটিকে ধরতে পারবে না। তো এবার বাসের জানালা দিয়ে তাকালে কেটি দেখতে পায় যে শহরের বিভিন্ন জায়গাতে মানুষ একে অপরের সঙ্গে মারামারি করছে, কিন্তু কেটি এসবের কিছুই বুঝতে পারছিল না, কারণ সে এই শহরে নতুন এসেছে। তাই কেটি বাস ড্রাইভারের কাছে এই বিষয়টি জানতে চায় যে শহরের মধ্যে আসলে এগুলো কি হচ্ছে। ড্রাইভার তখন তাকে বলে, এসব ব্যাপারে আমি আপনাকে তেমন কিছুই বলতে পারবো না, খুব শীঘ্রই আপনি এমনিতেই সবকিছু বুঝতে পারবেন। তবে শুধুমাত্র একটি জিনিস জেনে রাখুন যে কাল হচ্ছে আমাদের লটারি ডে। অন্যদিকে আবার নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল যে এবার নাকি সব দিনের চাইতে লটারি সবচাইতে বেশি বিক্রি হয়েছে, তাই এবার লটারির প্রাইজ মানিও একদম দ্বিগুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রায় 100 কোটি টাকা। তো এরপর আমরা নোয়া নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা তার বাড়িতে বসেই নিউজগুলো দেখছিল, আর সে এখানে নিজের হাতে বেশ কিছু অস্ত্র তৈরি করছিল। হয়তো সে এখানে লটারি ডে এর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। অন্যদিকে কেটি বাস থেকে নেমে একটি জায়গাতে চলে আসে, আর সে ভাড়া থাকার জন্য একটি রুম খুঁজতে থাকে এবং কয়েক ঘন্টার মধ্যে সে কমফোর্টেবল প্রাইসের মধ্যে একটি রুম পেয়েও যায়। এই রুমটিতে আবার শ্যাডি নামক একটি মেয়েও থাকে, যে কিনা ছিল খুবই দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির একটি মেয়ে। তবে এমন সময় আবার সেখানে রিচ নামক একটি ছেলে চলে আসে। রিচ আসলে ছিল শ্যাডির বয়ফ্রেন্ড। এরপর রিচ এবং শ্যাডি দুজনেই সেখানে নাচতে শুরু করে, যেটা দেখে কেটি খুব ভালোভাবে বুঝতে পারে যে এদের দুজনের মাথায় হয়তো কিছুটা সমস্যা আছে। কেটি তখন তাদের কাছে তার রুমের চাবি চায়। এরপর রিচ এখানে দুষ্টুমি করে কেটির নাকে মারে, আর সে তার সঙ্গে একটু মজা করে তাকে চাবি দিয়ে দেয়। কেটি তখন দ্রুত চাবি নিয়ে তার রুমে চলে যায়। এবার পরের দিনই টিভিতে একটি অ্যাড দেখা যায়, যেখানে আমরা নোয়া নামক সেই ব্যক্তিটিকে দেখতে পাই। তো নোয়া এখানে দর্শকদের উদ্দেশ্যে বলে, আমি হলাম একজন শক্তিশালী বডিগার্ড, আমার কাছে শক্তি এবং বিভিন্ন ধরনের অস্ত্র আছে, তাই আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে যে কোনো সময়ে আমাকে আপনাদের বডিগার্ড বানাতে পারেন। তাহলে লটারি জেতার পর আমি আপনাদেরকে বাঁচার জন্য সাহায্য করব। আমাকে ভাড়া করার পর আপনাদের হাতে যেই 12 ঘন্টা সময় থাকবে, সেই 12 ঘন্টা আপনাদেরকে জীবিত রাখার দায়িত্ব শুধুমাত্র আমার। অর্থাৎ নোয়া আসলে মানুষের বডিগার্ড হয়ে টাকা উপার্জন করতে চাইছিল, তাই সে একটি অ্যাড তৈরি করে শহরের সবার মাঝে এই নিউজটি ছড়িয়ে দেয়। অন্যদিকে কেটির আজকে অডিশন ছিল, তাই সে ফেশিয়াল করে যখন তার রুমে শুয়েছিল, ঠিক তখনই বাসার ছাদ থেকে পানি পড়তে শুরু করে। এমনকি তার অডিশন দিতে যাওয়ার ড্রেসটিও খারাপ হয়ে যায়। ফলে কেটি প্রচণ্ড রেগে গিয়ে শ্যাডিকে ফোন করে, আর সে পানি পড়ার ব্যাপারে কমপ্লেন জানিয়ে তাকে বলে যে তার বাড়ির মধ্যে যে পানি পড়ে এটা সে তাকে কেন জানায়নি। শ্যাডি তখন তাকে বলে, এত কম প্রাইসের মধ্যে রুম পেয়েছো সেটা কি এমনি এমনিতেই? তাছাড়া আমাদের এরিয়ার প্রত্যেকটি বাড়িই এমন। কেটি তখন তাকে বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমাকে আমার অডিশনের জন্য বের হতে হবে। এখন আমার অডিশনের ড্রেসটিও নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আমি কি পরে যাব? শ্যাডি তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে প্রচুর পরিমাণে ড্রেস আছে, তুমি যে কোনো একটা পরে চলে যেতে পারো, তবে অবশ্যই আমার ড্রেসটিরও ভাড়া দিতে হবে। যেটা শুনে কেটি খুবই রেগে যায়, কিন্তু তার হাতে এখন একদমই সময় ছিল না, তাই সে শ্যাডির কাছ থেকে একটি ড্রেস ভাড়া নিয়ে পরে ফেলে। তবে সেদের প্রত্যেকটি ড্রেসই অনেক অদ্ভুত অদ্ভুত ছিল। তো কেটি যে ড্রেসটি পরেছিল সেটাও অনেকটাই অদ্ভুত ছিল, তাই বাহিরের প্রত্যেকটি মানুষই তাকে আর চোখে দেখছিল। তাই সে তখন দ্রুত একটি ট্যাক্সি ভাড়া করে। তবে ট্যাক্সি ড্রাইভার মেয়েটিও এখানে তার পোশাক দেখে হাসছিল যে সে এমন অদ্ভুত পোশাক পরে কোথায় যাচ্ছে। কেটি তখন তাকে জানায় এটা এখন বর্তমানের একটি ট্রেন্ডিং ড্রেস, আর তাই সে এটা পরেই তার একটি গুরুত্বপূর্ণ অডিশন দিতে যাচ্ছে। এবার সে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় অডিশন দিতে। তবে সেখানে আবার প্রত্যেকের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছিল, তাই কেটিকেও সেখানে প্রায় $400 দিতে হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই সে অডিশন দেওয়ার জন্য ভেতরে যায়। সে আসলে অনেক বেশি নার্ভাস ছিল। তো জাজরা এখানে তার কাছে জানতে চায় যে সে এর আগে কোনো মুভি অথবা ড্রামাতে কাজ করেছে কিনা। কেটি তখন হাসতে হাসতে তাদেরকে বলে, আসলে আমি ছোটবেলায় একজন চাইল্ড আর্টিস্ট ছিলাম, আর সেই সময়ে আমি বেশ কয়েকটি মুভিতে কাজ করেছি। তবে আমার খুব অল্প বয়সে আমার মা মারা গিয়েছে, তাই আস্তে আস্তে অ্যাক্টিং থেকে আমাকে বের হয়ে আসতে হয়েছে। আর পরবর্তীতে আমি আমার লেখাপড়া এবং কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি।
তাই আর অ্যাক্টিংয়ের দিকে খুব একটা ফোকাস করতে পারিনি। তবে এখন আমি মন থেকেই চাই অনেক ভালো একজন অ্যাক্ট্রেস হতে। তো এবার কেটির কাছ থেকে তার অ্যাক্টিং স্কিল দেখতে চাওয়া হয়। তাই কেটি তখন তার ড্রেসের ভেতর থেকে একটি স্ক্রিপ্ট বের করতে চাইছিল, কিন্তু এমন সময় তার হাতে স্ক্রিপ্টের বদলে শহরের একটি লটারি চলে আসে, যেটা কিনা আসলে ছিল শ্যাডিল। তবে এখানে ভুল করেই লটারিটির মধ্যে কেটির ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি চলে যায়, যার ফলে নিজের অজান্তেই সে আজকে লটারির মধ্যে পার্টিসিপেট করে ফেলে। তবে কেটি এই ব্যাপারে জানতোই না, তাই সে এখানে নিজের মতো করে চুপচাপ অডিশন দিতে থাকে। তবে নার্ভাসনেসের কারণে তার অডিশন একদমই ভালো হয় না, তাই তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। কিন্তু ততক্ষণে আবার আজকের লটারির উইনার হিসেবে ক্যাটিকে বাছাই করা হয়, যেটা সেখানে বসে থাকা মডেলরাও তাদের টিকিটের মাধ্যমে দেখতে পায়। তাই তারা সবাই মিলে তখন ক্যাটিকে মারার জন্য তার পেছনে লেগে যায়, কারণ এখন তাকে মারতে পারলেই তারা লটারির সমস্ত টাকা পাবে। কিন্তু কেটি তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করেই তাকে সবাই মারতে কেন চাইছে। তবে তারপরও কেটি কোনো মতে তাদের হাত থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই মেয়েগুলো তার পেছনেই পড়েছিল, তাই কেটি তখন দৌড়তে দৌড়তে একটি রুমের মধ্যে চলে আসে। কিন্তু এটা ছিল একটি ক্যারাটে রুম, যেখানে স্টুডেন্টরা তাদের ক্যারাটে প্র্যাকটিস করছিল। কেটি তো এখানে বাঁচার জন্য তাদের কাছে সাহায্য চাইতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় তারাও তখন তার উপর হামলা শুরু করে দেয়। তবে কেটি এখানে লক্ষ্য করে যে সবাই তাকে জ্যাকপট বলে ডাকছে, কিন্তু সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তার নাম জ্যাকপট নয়, বরং সে কেটি। তবে কেউ তার কোনো কথাই শুনছিল না, এমনকি স্টুডেন্টরাও এখানে কেটিকে মারার জন্য মরিয়া হয়ে পড়েছিল। কেটি এতে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সে কোনো মতে তাদের সঙ্গে লড়াই করে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু এমন সময় সেখানে একজন ব্যক্তি এসে তার গলা চেপে ধরে, আর সে তাকে এখানে মেরেই ফেলছিল। কেটি অনেক চেষ্টা করেও কোনোভাবেই তার হাত থেকে ছুটতে পারছিল না। তবে এমন সময় সেখানে দেখা যায় যে হঠাৎ করেই সেখানকার ছাদ ভেঙে সেখানে একজন ব্যক্তি আসে। আর এই ব্যক্তিটি আসলে ছিল নোয়া, যে কিনা বডিগার্ডের কাজ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল। তো এখানে আসার সঙ্গে সঙ্গে নোয়া সেই ব্যক্তিকে এমন জোরে একটি আঘাত করে যে সেই ব্যক্তি কেটির কাছ থেকে একটি দেয়াল ভেঙে পড়ে যায়। এরপর সে বাকিদের হাত থেকেও কেটিকে বাঁচাতে শুরু করে, কিন্তু কেটি বুঝতে পারছিল না যে এই ব্যক্তি তাকে কেন বাঁচাচ্ছে। তো এখানে সবাইকে মারতে মারতে নোয়া কেটিকে বলে, আমি কিন্তু শুধুমাত্র প্রথম 10 জন মানুষের হাত থেকেই তোমাকে ফ্রিতে বাঁচাবো, আর এরপর থেকে আমার সার্ভিস পেতে হলে আমার কন্ট্রাক্টে তোমাকে সাইন করতে হবে, যেটার জন্য আমাকে তোমার লটারির টাকা থেকে 10% টাকা দিতে হবে। আর আমার এই অফারে রাজি থাকলে আমাকে দ্রুত কনফার্ম করো। এই বলে নোয়া সেখানে গুনে গুনে 10 জন মানুষকে মারে। এরপর সে কেটিকে দ্রুত তার কন্ট্রাক্টে সাইন করতে বলে, তা না হলে সে এক্ষুনি এখান থেকে চলে যাবে। এটা শুনে কেটি তখন কোনো কিছু চিন্তা না করে দ্রুত সে কন্ট্রাক্টে সাইন করে ফেলে। ফলে সঙ্গে সঙ্গে নোয়া আবারও তাকে প্রোটেক্ট করতে শুরু করে। নোয়া আসলে ফাইটের অনেক স্কিল জানতো, আর সে অনেক সাহসী এবং শক্তিশালী ছিল। তার ফাইটিং এর বিভিন্ন স্কিলের কারণে কেউই এখানে কেটিকে স্পর্শ করতে পারছিল না। তবে কেটি এখানে হঠাৎ করেই নোয়ার কাছ থেকে তার গানটি ছিনিয়ে নেয়। এটা ছিল একটি প্যারালাইসিস গান, যেটা দিয়ে শুধুমাত্র ইলেকট্রিক শক দেয়া হয়। কেটি আসলে এখন কারো উপরই ভরসা করতে পারছিল না। তবে নোয়া কোনো মতে তাকে বুঝিয়ে তার কাছ থেকে গানটি ছিনিয়ে নেয়। এরপর নোয়া কেটিকে জানায় যে আজকে এই শহরের লটারি জিতেছে কেটি, তাই এখন সবাই তাকে মারতে চাইছে, কারণ তাকে যে মারতে পারবে সেই এখন লটারির টাকা পাবে। আর এটা হচ্ছে তাদের শহরের রুলস। তবে তার এখন কোনো চিন্তা নেই, এখন থেকে প্রায় 12 ঘন্টা পর্যন্ত সে তাকে রক্ষা করবে, যতক্ষণ পর্যন্ত না সে তার লটারির পুরো টাকাটি পেয়ে যাচ্ছে। এরপর নোয়া কেটিকে একটি ড্রোন দেখিয়ে বলে যে আজকে সারাদিনই এই ড্রোনটি তাদের উপর নজর রাখবে, আর তাদের লোকেশন প্রত্যেকের কাছে পাঠাতে থাকবে, তাই অবশ্যই তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। তবে এমন সময় আবার আশেপাশের সমস্ত মানুষেরা তাদেরকে মারার জন্য তাদের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। নোয়া তখন কেটিকে নিয়ে কোনো মতে তার একটি গাড়িতে উঠে পড়ে, আর সে দ্রুত গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে শহরের প্রায় সমস্ত মানুষই তাদের পেছনে পড়ে গিয়েছিল, আর তাদের মধ্যে আবার সেই মহিলাটিও রয়েছে যে কিনা সেদিন কেটির ঘড়িটি চুরি করে পালিয়েছিল। সেও এখানে একটি প্যারালাইসিস গান নিয়ে তাদের পেছনে চলে যায়। এদিকে নোয়া গাড়িতে বসে কেটকে বিভিন্ন ট্রিক শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে সে এই সমস্ত মানুষদের হাত থেকে বাঁচবে। এমনকি সে তাকে তাদের শহরের বিভিন্ন নিয়ম কানুনগুলোও বলছিল। কেটি তখন তাকে বলে এই সমস্ত অদ্ভুত নিয়ম কানুন কবে থেকে চালু হয়েছে। নোয়া তখন তাকে বলে তুমি কি নিউজ চ্যানেল দেখো না? এই জ্যাকপট রুলস তো বহুদিন আগে থেকেই চালু হয়েছে, আর এটা শুধু এখানেই নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্তেই চলছে। তাছাড়া প্রতিনিয়ত নিউজ চ্যানেলগুলোতে এই সমস্ত বিষয় নিয়ে নিউজ হচ্ছে। ক্যাটি তখন তাকে বলে যে সে সবসময় মুভি দেখত, কারণ নিউজ দেখতে তার একদমই ভালো লাগে না।
নিউজে দেশের নানা ধরনের খারাপ পরিস্থিতি দেখলে তার মন খারাপ হয়ে যায়। তাই সে এতদিনেও এই জ্যাকপট রুল সম্পর্কে কিছুই জানে না। এরপর নোয়া এবং কেটি দ্রুত একটি হেলমেট পরে নেয়, যেটা নোয়া আগে থেকেই তার গাড়িতে ব্যবস্থা করে রেখেছিল। এদিকে দেখতে দেখতে শহরের প্রায় সমস্ত মানুষ জেনে যায় যে আজকের লটারির উইনার হচ্ছে কেটি। তাই প্রত্যেকটি জায়গাতেই মানুষ তাদের পিছু করছিল। এমনকি তারা এখানে তাদের গাড়িটি থামিয়ে দেওয়ার জন্য সেখানে তাদের গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়, যার ফলে নোয়া তখন দ্রুত তাদের গাড়িটিকে একটি গ্যারেজের মধ্যে নিয়ে আসে। আর বাতাসের ফলে কোনো মতে তাদের গাড়ির আগুন নিভে যায়। তবে গ্যারেজের ভেতরও মানুষ তাদেরকে মারতে আসছিল। অনেকে তো বাইক নিয়ে তাদের উপর হামলা করছিল, কিন্তু নোয়া তখন তাদের গাড়ি দিয়ে সবাইকে উড়িয়ে দিচ্ছিল। তবে তারপরও একের পর এক মানুষ তাদের উপর হামলা করেই যাচ্ছিল, যেটা দেখে কেটি নোয়াকে বলে, আমি এই খেলা বন্ধ করতে চাচ্ছি। আমি কোনোভাবেই এখানে পার্টিসিপেট করতে চাই না। আর এই জ্যাকপটে আমি কিভাবে ঢুকে গিয়েছি সেটা আমি নিজেও জানি না। তুমি এখন আমাকে বলে দাও যে কি করলে আমি এই মৃত্যুর খেলা থেকে বের হতে পারবো। নোয়া তখন তাকে বলে, এই জ্যাকপট থেকে বের হওয়ার শুধুমাত্র একটিই উপায় রয়েছে, সেটা হচ্ছে এই শহরের বাইরে চলে যাওয়া। তুমি যখনই এই শহরের সীমানা অতিক্রম করবে তখনই তোমার নাম জ্যাকপট থেকে মুছে যাবে। এবার নোয়া সেই সমস্ত মানুষদেরকে অজ্ঞান করার জন্য তার সেই প্যারালাইসিস গানটিকে ব্যবহার করছিল। তবে এক পর্যায়ে বাইক নিয়ে কয়েকজন মানুষ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে তাদের বের হওয়ার মতো আর কোনো রাস্তাই ছিল না। কিন্তু এমন সময় আবার নোয়ার মাথায় একটি আইডিয়া আসে। নোয়া তখন আস্তে আস্তে তার গাড়ির স্পিড একদম স্লো করে ফেলে, যার ফলে সবাই তখন তাদের গাড়িতে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে থাকে। এতে করে সেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হয়ে যায়। আর এই সুযোগকেই কাজে লাগায় নোয়া। সে অনেক সাবধানতার সাথে আস্তে আস্তে সেই গ্যারেজ থেকে বেরিয়ে যায়। গ্যারেজের ভেতরের মানুষেরা বুঝতেই পারে না যে তারা কখন বেরিয়ে গিয়েছে। এবার বাইরে আসার পর কেটি বারবার বলতে থাকে যে যেভাবেই হোক তার এই জ্যাকপটটি ক্যান্সেল করে দিতে, কারণ এখন তার মরার কোনো ইচ্ছে নেই। নোয়া তখন তাকে বলে যে এটা এখন অনেক কঠিন একটি কাজ, কারণ এখন পুরো শহরের মানুষেরাই তাদের পেছনে পড়ে আছে। সে তাকে আরো বলে, আমার মনে হয় তোমার একটু ধৈর্য ধরা উচিত, কারণ আর কয়েক ঘন্টা অপেক্ষা করলেই তো টাকাগুলো তুমিই পেয়ে যাবে, আর আমি তো তোমার সঙ্গে আছি। এসব কথা বলতে বলতেই সেখানে আরো কয়েকজন মানুষ এসে তাদের উপর আবারও ঝাঁপিয়ে পড়ে। গাড়ির পেছন দিক দিয়ে একজন মহিলা একটি চাকু নিয়ে ভেতরে ঢুকে গেলে কেটি কোনো মতে তার হাত থেকে চাকুটি নিয়ে নেয়। এদিকে নোয়া তাড়াতাড়ি করে তার সেই প্যারালাইসিস গানটিকে বের করে ফেলে, কিন্তু এমন সময় সেই মহিলাটি নোয়ার হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়, যার ফলে নোয়া ব্যথায় একদম ছটফট করছিল। তবে নোয়া তখন সঙ্গে সঙ্গেই তার গাড়ির একটি আয়না খুলে ফেলে, আর সে সেটা দিয়ে সেই মহিলার মাথায় বাড়ি দেয়। এরপর সে কেটিকে ড্রাইভ করতে বলে। যদিও কেটি ভয় পেয়ে এটা করতে চাইছিল না, কিন্তু তারপরও বাধ্য হয়ে সে ড্রাইভ করতে শুরু করলে এই সুযোগে নোয়া কেটিকে বাঁচানোর চেষ্টা করছিল। সেইখানে সেই মহিলাটিকে ইচ্ছে মতো ধোলাই করে। এরপর সে সেই মহিলার মাথায় একটি এক্সট্রা হেলমেট লাগিয়ে দিয়ে তাকে অনেক জোরে একটি লাথি দিয়ে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। কেটি তখন তাকে বলে, হেলমেট লাগানোটা কি বেশি জরুরি ছিল? নোয়া তখন তাকে বলে, আমি আসলে ততটাও খারাপ মানুষ নই, আমার মানুষের প্রতি অনেক মায়া হয়, তাই তার মাথায় আমি হেলমেট লাগিয়ে দিয়েছি, যাতে করে তার বড় ধরনের ক্ষতি না হয়ে যায়। এদিকে বাইকাররা আবারও তাদের পেছনে চলে আসে, তাই তারা বাঁচার জন্য একটি গ্যারেজের মধ্যে ঢুকে পড়লে বাইকাররাও তাদের পিছু পিছু চলে যায়। এখন তাদের সামনে কোনো রাস্তা ছিল না, তাই নোয়া কেটিকে দেয়ালে আঘাত করে দেয়ালটিকে ভাঙতে বলে। যদিও কেটি এটা করতে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু সে সাহস করে দেয়াল ভেঙে নোয়াকে নিয়ে বেরিয়ে আসে। তবে এমন সময় আরেকটি বাইক এসে তাদেরকে থামানোর চেষ্টা করলে কেটি তার হেলমেট দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ততক্ষণে তাদের গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপরও কোনো মতে তারা গাড়িটি নিয়ে অনেক দূরের একটি জায়গাতে চলে আসে, যেখানে কোনো মানুষই ছিল না। তাই কেটি দ্রুত গাড়ি থেকে বের হয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় নোয়া তাকে ধরে ফেলে। কেটি তখন তাকে বলে যে সেই জ্যাকপট থেকে বের হতে চায়, কারণ সে এভাবে আর বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। নোয়া তখন তাকে বলে, ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কেটি তাকে বলে, যদি আমি জ্যাকপট ছেড়ে দিই তাহলে তুমি কি পাবে? নোয়া বলে, কিছুই না। এরপর কেটি তাকে বলে, সবাই আমাকে টাকার জন্য মারতে চাইছে, আর তুমি কিনা বলছো আমাকে বাঁচাবে? নিশ্চয়ই আমাকে তুমি অন্য কোনো জায়গাতে নিয়ে মেরে ফেলতে চাও, তাই না? এই বলেই কেটি নোয়ার দিকে বালু ছুঁড়ে মেরে তাকে খুশি দেয়, আর সে একাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সেখানে একটি পুলিশের গাড়ি চলে আসে, যেটা দেখে কেটি বেশ খুশি হয়ে যায়। কেটি তখন সেখানে একজন পুলিশ অফিসারের কাছে সাহায্য চায়, কিন্তু দেখা যায় যে সেই পুলিশ অফিসারও বাকিদের মতোই তাকে মারতে এসেছে। তো সেই পুলিশ অফিসার তার দল নিয়ে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় নোয়া তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এখানে সুযোগ পেয়ে কেটি দৌড়ে পালিয়ে যাচ্ছিল।
সে দৌড়তে দৌড়তে শহরের একদম মাঝখানে চলে আসে, যেখানে অনেক মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছিল। তাই কেটি একটি দোকানের সামনে গিয়ে একটি বই দিয়ে তার চেহারা ঢেকে ফেলে। তবে শহরের মানুষ ড্রোনের মাধ্যমে তার লোকেশন দেখতে পাচ্ছিল, তাই কেটি লুকোনোর জন্য একটি শপে চলে যায়। তবে সেখানে যে গার্ড ছিল সে বুঝতে পেরেছিল যে কেটি হচ্ছে আজকের জ্যাকপট উইনার। তবে সে আসলে এই সমস্ত জ্যাকপটের রুলসের বিরুদ্ধে ছিল, তাই সে কেটিকে ভেতরে গিয়ে লুকিয়ে পড়তে বলে। কেটি তখন সঙ্গে সঙ্গে একটি স্ট্যাচুর কাছে গিয়ে লুকিয়ে পড়ে। তবে এমন সময় আবার তাকে শ্যাডি ফোন দিয়ে বলে, কেটি তুমি এখন কোথায় আছো? কিন্তু একথা শুনে কেটি সন্দেহ হয়। সে মনে করে যে বাকিদের মতো শ্যাডিও হয়তো তাকে মারার জন্যই খুঁজছে, তাই কেটি তাকে কোনোভাবেই তার লোকেশন বলছিল না। তবে এমন সময় শ্যাডি ঠিক সেই শপটির সামনেই ছিল যেখানে কেটি লুকিয়ে রয়েছে। আর হঠাৎ করে এই শপটির মধ্যে একটি রেডিও বেজে ওঠে, যেটা মোবাইলের মাধ্যমে শ্যাডি শুনতে পেয়ে বুঝতে পারে যে কেটি আসলে এখানেই লুকিয়ে রয়েছে। তাই শ্যাডি তখন তার বয়ফ্রেন্ড রিচকে নিয়ে ভেতরে ঢুকতে চাইছিল, কিন্তু গার্ড তাদেরকে সঙ্গে সঙ্গেই মানা করে দেয়, কারণ তাদের ক্ষেত্রে নাকি এখানে ঢোকার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। আসলে একবার তারা দুজন এখানকার একটি স্ট্যাচুর সঙ্গে অনেক বাজে বাজে ড্যান্স করেছিল, তাই গার্ড কোনোভাবেই তাদেরকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না। কিন্তু শ্যাডি এতে রেগে গিয়ে তাকে অনেক জোরে একটি আঘাত করে। এরপর তারা দুজনেই ভেতরে চলে যায়, আর তাদেরকে দেখতে পেয়ে কেটি একটি স্ট্যাচুর পেছনে লুকিয়ে পড়ে। এরপর সে যখন চুপচাপ সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা দুজন তাকে দেখে ফেলে, আর সঙ্গে সঙ্গেই তাকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কেটি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, তবে তারা দুজনই তখন তাকে অনেক মারতে থাকে। এরপর কেটি সেখানে তাদেরকে বিভিন্ন স্ট্যাচুর সাহায্যে ইচ্ছে মতো মারছিল। এমনকি সে শ্যাডির কাছ থেকে তার একটি লাঠিও ছিনিয়ে নেয়, আর সেটা দিয়েই তাদের দুজনকে প্রচণ্ড মারে। এরপর সে কোনো মতে সব থেকে বেরিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয়, যার ফলে শ্যাডি এবং রিচ ভেতরেই আটকা পড়ে। কিন্তু এদিকে কেটিকে দেখতে পেয়ে বাইরের মানুষও এবার তার দিকে ছুটে আসছিল। কেটির এখানে পালিয়ে যাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যায়, তাই সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে নোয়া চলে আসে। নোয়া আসলে সেই পুলিশদেরকে মেরে তাদের গাড়ি নিয়ে এখানে চলে এসেছে। কেটি তখন দ্রুত তার গাড়িতে উঠে পড়ে। তবে সে নোয়াকে বলে, আমি কিন্তু তোমাকে একদমই বিশ্বাস করছি না, তবে এখন তোমার সঙ্গে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু তুমি তো জানো যে আমি জ্যাকপট ছেড়ে দিতে চাচ্ছি, তারপরও তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? নোয়া তখন বলে, এমনি এমনি বাঁচাচ্ছি না, তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারলে আমিও টাকা পাবো। তবে একটা জিনিস হলে খুবই ভালো হতো, যদি একটা প্যানিক রুম পেয়ে যেতাম তাহলে সেখানে লুকিয়ে থাকতে পারতাম, আর সময় মতো বেরিয়ে আসতে পারলেই টাকাগুলো আমাদের হয়ে যেত। তবে প্যানিক রুমের কথা শুনে কেটির একটি কথা মনে পড়ে যায়। আসলে সে যখন একটি ট্যাক্সিতে উঠেছিল, অর্থাৎ যে ট্যাক্সি ড্রাইভার মেয়েটি তাকে নিয়ে মজা করছিল, সে সেই সময় তাদের শহরের একজন সেলিব্রিটির ব্যাপারে কথা বলছিল, যার কিনা নিজেরই একটি প্যানিক রুম রয়েছে। তাই যদি ড্রোনের চোখকে ফাঁকি দিয়ে তারা সেখানে গিয়ে লুকোতে পারে, তবে তারা নিশ্চিত সুরক্ষিত থাকবে। তাই তারা দুজন মিলে অনেক কষ্ট করে সেই সেলিব্রিটির কাছে চলে যায়, যার নাম ছিল ক্যালি। তো তারা দুজন এখানে ক্যালির কাছে তার প্যানিক রুমে থাকার জন্য সাহায্য চায়, কিন্তু ক্যালি সঙ্গে সঙ্গেই তাদেরকে মানা করে দেয়। অন্যদিকে শহরের মানুষেরা কেটিকে মারার জন্য বিভিন্ন অস্ত্র নিয়ে কেটির দিকেই ছুটে আসছিল, যার ফলে তাদের হাতে কোনো সময় ছিল না। তাই কেটি এবং নোয়া তখন ক্যালিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারা কোনো মতে তার দিকে বন্দুক তাক করে তার বাড়ির ভেতরে চলে যায়, আর তাকে তার প্যানিক রুমটি পাসওয়ার্ড দিয়ে খুলতে বলে। ক্যালি ভয় পেয়ে তখন রুমটি তাদের জন্য খুলে দেয়। এরপর কেটি এবং নোয়া ভেতরে যাওয়ার পর কেটি এখানে ক্যালিকে তাদের প্যারালাইসিস গান দিয়ে অজ্ঞান করে ফেলে, যাতে করে সে প্যানিক রুমের পাসওয়ার্ড আর কাউকে বলতে না পারে। এরপর কেটি যখন দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি এসে রুমটিতে ঢুকেই পড়ছিল। তবে কেটি তখন তার হাতের মধ্যে শুট করে তাকেও অজ্ঞান করে ফেলে। এরপর তারা কোনো মতে দরজাটি বন্ধ করে দেয়। তবে এখানে কেটি নোয়াকে বলে, নোয়া তুমিও আমাকে মারতে চাও, তবে এটা আমি কোনোভাবেই হতে দেব না, তোমাকেও আমি এখন এখানে অজ্ঞান করে ফেলবো। কিন্তু নোয়া তাকে বোঝায়। সে বলে, আমি কেন তোমাকে মারতে চাইবো বলো তো? আমি তো তোমাকে বাঁচানোর কাজেই এসেছি, এটাই আমার প্রফেশন। তাই তুমি নিশ্চিন্তে আমার সঙ্গে এখানে থাকো, আমাদেরকে আর মাত্র কয়েক ঘন্টা এখানে থাকতে হবে, তারপরে তুমি জ্যাকপট পেয়ে টাকা দিলেই আমি চলে যাব। তবে কেটি তারপরও তার দিকে সব সময় গান পয়েন্ট করে রাখছিল। এদিকে ততক্ষণে শহরের প্রায় সমস্ত মানুষেরাই সেখানে চলে এসেছে, আর অনেক মানুষের রুমটি দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে, যেটা তারা একটি মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছিল। আর শহরের সমস্ত লোকগুলোর মধ্যে শ্যাডিও রয়েছে। তো এবার কেটিকে এমন ভয় পেতে দেখে সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে কোনো খারাপ মানুষ নয়। নোয়া এখানে তাকে বলে, আমাকে হয়তো ওভাবে ফাইট করতে দেখে তুমি আমাকে ভয় পাচ্ছ,
কিন্তু বিশ্বাস করো, আমি অনেক ভালো পরিবারের একজন ছেলে, তবে বর্তমানে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তাই আমাকে এমন পেশা বেছে নিতে হয়েছে। তুমি আমাকে ভয় পেও না। তবে এমন সময় আবার কেটের হাত থেকে তার সেই কি চেনটি পড়ে যায়, যেটা কিনা মূলত অস্কারের আকৃতিতে তৈরি ছিল। আর এটা দেখে নোয়া তাকে বলে, তোমার কি মুভির প্রতি কোনো ইন্টারেস্ট আছে? না মানে তোমার এই কি চেনটি দেখে আমার এমনটা মনে হলো। কেটি তখন তাকে বলে, তুমি একদম ঠিক ধরেছ। আসলে আমি ছোটবেলা থেকে অনেক বড় একজন অ্যাক্ট্রেস হতে চাই, তবে এর পেছনেও একটি কারণ রয়েছে। আসলে অনেকদিন আগেই আমার মা মারা গিয়েছে, তবে একটা সময় ছিল যখন আমি এবং আমার মা প্রচুর পরিমাণে মুভি দেখেছি, আর সেই স্মৃতিগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। তাই আমি নিজেকেও একজন অ্যাক্ট্রেস হিসেবে দেখতে চাই, এতে করে আমার মায়ের স্মৃতিগুলো সবসময় আমার কাছেই থাকবে। তবে আমি এখনো অনেক স্ট্রাগল করে যাচ্ছি একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য, জানি না আমি সফল হতে পারবো কিনা। আর এই কিচেনটি আমার মাই আমাকে দিয়েছিল, তাই আমি এটাকে খুব যত্ন করে আমার কাছে আগলে রেখেছি। নোয়া তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার সমস্ত স্বপ্নই পূরণ হবে, কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই তুমি কোটিপতি হতে চলেছ। আর আমি এখন তোমাকে আরো বেশি করে প্রোটেক্ট করার চেষ্টা করব। তুমি এখন চাইলে গানটি নামিয়ে রাখতে পারো, কারণ আমি তোমাকে মারতে চাইলে এতক্ষণে মেরেই ফেলতাম। নোয়ার কথা শুনে কেটি এবার তাকে বিশ্বাস করে, আর সে তার গানটি তাকে ফিরিয়ে দেয়। তবে কেটি তাকে বলে যে সে কোনো টাকা পেতে চায় না, সে চায় যত তাড়াতাড়ি সম্ভব এই বিপদ থেকে মুক্তি পেতে। তাই নোয়া কি তাকে এই শহর থেকে বের হতে সাহায্য করবে? নোয়া তখন তাকে বলে, তুমি চাইলে আমি অবশ্যই করব। আমি আসলে সব সময় টাকা উপার্জন করতে চেয়েছি মানুষের উপকার করে। মানুষকে বিপদে ফেলে আমি কখনো তাদের টাকা নিতে চাই না, তাই তুমি চাইলে আমি চেষ্টা করতে পারি। এরপর তারা মনিটরের সামনে গিয়ে বাইরের পরিস্থিতি দেখছিল, আর কেটি এখানে শ্যাডিকে দেখতে পেয়ে নোয়াকে বলে, এই মেয়েটি অনেক বেশি ডেঞ্জারাস, ও টাকার জন্য সবকিছু করতে পারে, আমাকে অনেকবারও বিপদে ফেলেছে। এরপর দেখা যায় যে শ্যাডি যখন কোনোভাবেই এখানকার দরজা খুলতে পারছিল না, তখন সে ক্যালিকে গিয়ে মারতে থাকে। আর সে তাকে বারবার দরজার পাসওয়ার্ড জিজ্ঞাসা করছিল, কিন্তু ক্যালি তো ছিল অজ্ঞান। তবে শ্যাডি তখন ক্যালিকে নিয়ে সোজা সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে ক্যালির জ্ঞান ফিরে আসে। এরপর শ্যাডি ক্যালির কাছ থেকে তার রুমের পাসওয়ার্ড জানতে চায়, যদিও ক্যালি প্রথমে তাকে বলতে চাইছিল না, কিন্তু শ্যাডি তাকে মেরে ফেলার হুমকি দেয়াতে ক্যালি তাকে পাসওয়ার্ডটি বলে দেয়, যেটা দেখে নোয়া এবং কেটি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। নোয়া একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এখন সে কেটিকে বাঁচাবে কিভাবে। তবে সঙ্গে সঙ্গে সে তখন কাউকে ফোন করে তার কাছে সাহায্য চায়। এরপর নোয়া কেটির কাছ থেকে তার ফোনটি নিয়ে সেখানকার আলমারির মধ্যে লুকিয়ে রাখে। এরপর তারা দুজন মিলে দরজার কাছে দাঁড়িয়ে যায়, যাতে করে কোনোভাবেই তারা ভেতরে আসতে না পারে। তবে হঠাৎ করেই দেখা যায় তাদের প্রত্যেকের মোবাইলে একটি ফোন আসে, আর সবাই যখন ফোনটিকে রিসিভ করে ঠিক তখনই তাদের ফোন একদম ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সবাই কিছুটা আহত হয়ে গিয়েছিল। আর এই সুযোগে কেটি এবং নোয়া ভেতর থেকে বেরিয়ে আসে। তবে এখানে একজন ব্যক্তির শরীরে আগুন লেগে গিয়েছিল, যেটা দেখে নোয়া তাকে সাহায্য করে। এরপর তারা দুজন কোনো মতে বাহিরে চলে আসে, যেখানে অনেকজন গার্ড তাদের জন্য অপেক্ষা করছিল। তো কয়েকজন গার্ড এখানে কেটিকে তাদের গাড়িতে উঠিয়ে নেয়, কিন্তু কেটি এখানে কিছুতেই নোয়াকে ছাড়া যেতে চাইছিল না, তাই নোয়া তখন তার সঙ্গে গাড়িতে উঠে পড়ে। কেটি প্রথমে এই গার্ডদেরকে দেখে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু নোয়া তাকে জানায় যে এরা সবাই তার বন্ধু, যেটা শুনে কেটি অনেক খুশি হয়ে যায়। এবার তাদের দুজনকেই নিয়ে আসা হয় একটি সেফ হাউসে, যেখানে লুইস নামক একজন ব্যক্তি ছিল। আসলে জ্যাকপট উইনারদেরকে রক্ষা করার যে বডিগার্ড কোম্পানি ছিল, সেই কোম্পানির সবকিছু লুইসই পরিচালনা করে। তো কেটি এখানে নোয়াকে বলে যে সেই জ্যাকপটটিকে ক্যান্সেল করতে চায়, কিন্তু লুইস তখন তাকে বলে, তোমার এখন কোনো চিন্তা নেই, কারণ আমার এজেন্সি এখন তোমার সাথে আছে। এরপর লুইস এখানে কেটিকে একটি চার্ট দেখায়, যেখানে বেশ কয়েকজন মানুষের ছবি ছিল। আসলে এখন পর্যন্ত এই সমস্ত মানুষদেরকে তাদের এজেন্সি বাঁচিয়েছে। তাই লুইস বলে যে এখানে পরবর্তী ছবিটি হবে কেটির, তবে এর বিনিময়ে কেটিকে তার লটারির টাকা থেকে 30% তাদেরকে দিতে হবে, কারণ পুরো একটি এজেন্সি মিলে এখন তাকে রক্ষা করবে। একথা শুনে কেটিও তখন রাজি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে তাদের কন্ট্রাক্টে সাইন করে দেয়। এবার তারা সবাই সেফ হাউসের ভেতরে এসে দেখতে পায় যে কেটিকে মারার জন্য বাইরে প্রচুর পরিমাণে মানুষ এসেছে। লুইস তখন কেটিকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের কাছে লুকোনোর জন্য স্পেশাল একটি বাংকার রয়েছে, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব, তবে তার আগে তোমাকে একটু তৈরি হয়ে নিতে হবে। এরপর কেটি এবং লুইসকে একটি ল্যাবে নিয়ে আসা হয়, আর তারা পালাতে গিয়ে যে সমস্ত জায়গাতে ব্যথা পেয়েছিল সেই সমস্ত জায়গাগুলো ট্রিটমেন্ট করা হয়। তো কেটি এখানে নোয়াকে বলে, নোয়া
লুইসের মতো তোমারও কি এত বড় কোম্পানি রয়েছে? নোয়া তখন তাকে বলে, না না, আমার তেমন কিছুই নেই। তবে এক সময় আমি এবং লুইস একটি এজেন্সিতে কাজ করেছিলাম, আর সেই এজেন্সি থেকেই আমাদেরকে কয়েকদিনের মধ্যে একটি মিশনে পাঠানো হয়। তবে সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে এই মিশনটিতে আমাদেরকে অনেকজন মানুষকে মেরে ফেলতে হবে, কিন্তু আমার পক্ষে এমনটা করা কোনোদিনও সম্ভব ছিল না। আমরা টাকার জন্য কখনো মানুষকে হত্যা করতে চাইনি, তাই আমি একাই তখন মাঝ মিশন থেকে ফিরে এসেছি। কিন্তু পরবর্তীতে সেই এজেন্সির কয়েকজন লোক আমার কয়েকজন সঙ্গীকে মেরে ফেলে, আর তখন থেকেই আমি অনেক ডিপ্রেস থাকি, কারণ আমার কাছে মনে হয় আমার জন্যই আমার সঙ্গীরা মারা গিয়েছে। আর এই ঘটনার পর থেকে লুইসের সঙ্গে আমার আজকেই দেখা হয়েছে। আর বর্তমানে তো আমি জ্যাকপট উইনারদের বডিগার্ড হিসেবে কাজ করি, এবং সেই কাজের জন্য আমি যেই 10% টাকা নিয়ে থাকি, সেখান থেকেই কিছু টাকা আমি আমার সেই সমস্ত সঙ্গীদের পরিবারে দিয়ে দেই যারা কিনা আমার জন্যই মারা গিয়েছে, কারণ আমি সেদিন মিশন থেকে ফিরে না আসলে তারা আজও বেঁচে থাকতো। আমার মনে হয় লুইসও হয়তো সেই এজেন্সি থেকে ফিরে এসেছে, আর সে নিজেই এখন নিজের একটি কোম্পানি চালাচ্ছে। এসব কথা শুনে কেটি বুঝতে পারে যে নোয়া আসলেই একজন ভালো মানুষ। এবার সেখানে একজন ডক্টর এসে কেটিকে বলে যে তার চেহারায় নাকি এখন টেম্পোরারি একটি প্লাস্টিক সার্জারি করানো হবে, যাতে করে এখন বাহিরের কোনো মানুষই তাকে চিনতে না পারে। এরপর একটি মেশিনের মধ্যে কেটিকে তার চেহারা ঢুকিয়ে দিতে বলা হয়, আর কেটি যখন এমনটা করে তখন কয়েকটি লেজার লাইটের মাধ্যমে তার পুরো চেহারা একদম বদলে যায়। তার চেহারা একদম একজন চাইনিজ বৃদ্ধ লোকের মতো হয়ে যায়, যেটা দেখে নোয়া এবং কেটি দুজনেই একদম চমকে যায়। এবার পুরোপুরিভাবে তাদের সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পর লুইস কেটিকে নিয়ে তাদের সেই সিক্রেট বাংকারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তবে নোয়া এখানে কেটিকে বলে, আমার কাছে কেন যেন সবকিছু সন্দেহজনক লাগছে। আসলে আমি এবং লুইস যে এজেন্সিতে কাজ করতাম, সেখান থেকে আসার পর আমাদের খুব একটা বেশি দিন হয়নি, আর লুইসের আর্থিক অবস্থাও ছিল অনেক বেশি খারাপ, এমনকি তার 3 বেলা খাওয়ার মতো টাকা ছিল না। তবে এখন আমি তার যে বিলাসবহুল অবস্থা দেখছি, আমার কাছে মনে হয় না যে লটারি উইনারদের মাত্র 30% টাকা দিয়ে সে এত অল্প সময়ে এত কিছু করতে পারবে। বরং আমার কাছে তো এটা মনে হচ্ছে যে লুইস হয়তো জ্যাকপট উইনারদেরকে ফাঁদে ফেলে মেরে ফেলে, এরপর লটারির সমস্ত টাকা সে নিয়ে নেয়। আর আমার মনে হচ্ছে ওরা তোমাকেও মারার জন্য নিয়ে যাচ্ছে, তাই যেভাবেই হোক তোমাকে এখান থেকে পালাতে হবে। তো এবার লুইস এবং তার লোকেরা জোর করে কেটিকে একটি গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু কেটি তাদেরকে বলে, আমি তো তোমাদের সঙ্গে যাচ্ছি, কিন্তু আমি চাই নোয়া আমার সঙ্গে যাক। আসলে নোয়া আমার বয়ফ্রেন্ড, তাই আমি চাই লটারি জিতে তার সঙ্গে সেলিব্রেট করতে। কিন্তু লুইস তার কোনো কথাই শুনছিল না, সে তাকে এই গাড়িতে উঠে যেতে বলে, আর সে জানায় যে সে নোয়াকে তার পেছনের গাড়িতে নিয়ে আসছে। এভাবেই যখন তারা কেটিকে গাড়িতে ওঠার জন্য জোর করছিল, ঠিক তখনই কেটি লুইসকে আঘাত করে। অন্যদিকে নোয়া সঙ্গে সঙ্গে সেফ হাউসের দরজা খুলে দেয়, যার ফলে শহরের সমস্ত মানুষেরা কেটিকে মারার জন্য দৌড়ে ভেতরে আসতে থাকে। কেটি এতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত তার চেহারায় মাস্ক থাকার কারণে কেউই এখানে তাকে চিনতে পারে না, যার ফলে কেটি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। আর সে দ্রুত লুইসদের একটি গাড়িতে উঠেই সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সে যত তাড়াতাড়ি সম্ভব শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ এখান থেকে বের হতে পারলেই তার টিকিটটি ক্যান্সেল হবে। তবে অন্যদিকে লুইসের লোকেরা নোয়াকে ধরে ফেলেছিল। এদিকে লুইস তার ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে কেটির লোকেশন বের করে ফেলেছিল। তো এরপর লুইস সঙ্গে সঙ্গে কেটিকে ভিডিও কল দেয়, আর সে কেটিকে বলে, তুমি না বলেছিলে নোয়া তোমার বয়ফ্রেন্ড? তাহলে নিশ্চয়ই তুমি তোমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসো। এই দেখো, নোয়া এখন আমাদের কাছে, তোমাকে আমি একটি লোকেশন সেন্ড করে দিচ্ছি। যদি 30 মিনিটের মধ্যে তুমি সেখানে না আসো, তাহলে আমি নোয়াকে মেরে ফেলবো। এই বলে লুইস সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেয়। এখন কেটি এখানে নোয়ার জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, তাই সে নোয়াকে এইভাবে বিপদের মধ্যে ফেলে চলে যেতে পারে না, যার ফলে কেটি সঙ্গে সঙ্গে লুইসের দেয়া সেই লোকেশনের দিকে রওনা হয়। অন্যদিকে লুইস নোয়াকে বন্ধ একটি থিয়েটারে নিয়ে আসে, আর সে কেটির জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে কেটি চলে আসে, আর কেটি তার সঙ্গে করে একটি গান নিয়ে এসেছিল। এরপর কেটি এখানে গানটি নিজের মাথাতেই পয়েন্ট করে লুইসকে বলে যে সে যদি নোয়াকে ছেড়ে না দেয়, তাহলে কেটি নিজেই নিজেকে মেরে ফেলবে। তবে নোয়া তাকে বারবার এমনটা করতে নিষেধ করছিল। এবার কেটি লুইসকে বলে, যদি আমি এখন নিজেকে মেরে ফেলি, তাহলে সঙ্গে সঙ্গেই জ্যাকপট ক্যান্সেল হয়ে যাবে, আর তুমি এতে করে কোনো টাকাই পাবে না। লুইস এতে অনেক ঘাবড়ে যায়, আর সে কেটির কাছে এসে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, নোয়ার কোনো ক্ষতি আমি করব না, তবে তুমি আগে তোমার গানটি আমাকে দাও তো। এই বলে লুইস যখন কেটির গানটি নিয়ে নিতে চাইছিল, ঠিক তখনই কেটি লুইসকে লাথি দিয়ে সেখান থেকে ফেলে দেয়। তবে লুইসের এই এজেন্সিটির নাম ছিল এলপিএ,
যেটা কিনা এই শহরের অনেক পপুলার একটি এজেন্সি ছিল। আর অনেক মানুষই জ্যাকপট জেতার পর তাদের এজেন্সিতে সাহায্য চাইতে এসেছিল, যাদেরকে লুইস আসলে মেরে ফেলেছে। তবে শহরের কোনো মানুষই এই এজেন্সির আসল ঘটনা জানতো না। তাই কেটি সঙ্গে সঙ্গে লাইভে আসে, আর সে শহরের সমস্ত মানুষের উদ্দেশ্যে বলে যে লুইস আসলে একজন ফ্রড, এমনকি সে একজন হত্যাকারী। সে মানুষকে সাহায্যের নাম করে এখন পর্যন্ত অনেককেই হত্যা করে ফেলেছে। এমনকি সে এখনো জ্যাকপট উইনারদেরকে মিথ্যে আশ্বাস দিচ্ছে যে তার এজেন্সি নাকি তাদেরকে বাঁচাবে, কিন্তু সে এভাবে ফাঁদে ফেলে তখন মানুষদেরকে মেরে ফেলে। এখন লুইসের এজেন্সির ব্যাপারটি চারিদিকে ছড়িয়ে পড়লে শহরের মানুষেরা লুইসের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, কারণ লুইস যদি সত্যি এইভাবে চালাকি করে জ্যাকপট উইনারদেরকে সে একাই মেরে ফেলতে থাকে, তাহলে শহরের মানুষেরা এতে বঞ্চিত হবে। তাই তারা লুইসের উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায়। তবে কেটি যেহেতু লাইভে এসেছিল, তাই শহরের সমস্ত মানুষেরা আবারও তার লোকেশন জেনে যায়। এরপর তারা সবাই সবার হাতিয়ার নিয়ে কেটিকে মারার জন্য সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় যেখানে সে এখন রয়েছে। অন্যদিকে কেটি যখন নোয়াকে ছাড়ানোর জন্য যাচ্ছিল, ঠিক তখনই লুইস কেটির পা টেনে ধরে তাকে ফেলে দেয়। এরপর সে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কেটির হাতে যেই গানটি ছিল সেটা দিয়ে সে কেটিকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু কেটি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এদিকে ততক্ষণে শহরের অনেক মানুষ সেখানে চলে আসে, আর তারা সেখানে কেটিকে মারার জন্য একদম উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা যে যার মতো করে কেটিকে মারার চেষ্টা করছিল। এখানে যেন তাদের সবার মধ্যে তাকে মারার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কারণ যে কেটিকে আগে মারতে পারবে সেই জ্যাকপটের টাকাটি পাবে। কেটি এতে ভীষণ ভয় পেয়ে যায়। তবে সে এখানে কোনো মতে নোয়ার দিকে একটি চাবি ছুঁড়ে মারে, যেটার মাধ্যমে সে নিজেকে মুক্ত করতে পারবে। এদিকে এবার কেটিকে মারার জন্য লুইস তার দিকে এগিয়ে আসে। এরপর সে লুইসকে পেছন থেকে চেপে ধরে রাখে, আর সে এখানে কেটিকে বলে জ্যাকপটের সময় শেষ হতে আর মাত্র 4 মিনিট বাকি। তাই এই 4 মিনিট যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে পরে আর তোমার লাইফের কোনো ঝুঁকি নেই। তাই তাড়াতাড়ি করে এখান থেকে উপরে উঠে যাও। কিন্তু এমন সময় সেখানে আবার শ্যাডি চলে আসে, আর শ্যাডি এখানে কেটিকে বলে জ্যাকপট জেতার এত বড় একটি সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। এই বলে সে কেটিকে মারতে শুরু করে, কিন্তু কেটি এখানে তাকে তার মাথা দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর সে দৌড়ে একটি সিঁড়ির মতো জায়গাতে চলে যায়। এদিকে প্রচুর পরিমাণে মানুষ তখন মারার জন্য তাকে এখানে আসতে থাকে। তাই নোয়া কেটিকে দ্রুত উপরে উঠে যেতে বলে। কেটিও তখন সঙ্গে সঙ্গে সেটাই করে। এদিকে ততক্ষণে সেখানে লুইসের লোকেরা চলে আসে। তারাও কেটিকে মারার জন্যই যাচ্ছিল, কিন্তু নোয়া এখানে কোনো মতে সবাইকে থামানোর চেষ্টা করে। তবে অন্যদিকে লুইস একদম কেটির কাছে চলেই যাচ্ছিল, আর এখন সময় শেষ হতে বাকি আছে মাত্র 2 মিনিটের মতো। এরপর লুইস এখানে এসে কেটিকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে কেটি কোনো মতে একটি জায়গাতে ঝুলেছিল। এবার লুইস এখানে কেটিকে বলে আজ পর্যন্ত আমি যাদেরকে মারতে চেয়েছি তারা কেউই আমার হাত থেকে বাঁচতে পারেনি, কারণ টাকার জন্য আমি সবকিছু করতে পারি। এমনকি নোয়ার সঙ্গে যখন আমি কাজ করতাম তখন আমি টাকার জন্য নোয়ার সঙ্গীদেরকেও মেরে ফেলেছি। এটা শুনে নোয়ার প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছিল, কারণ সে এতদিন তার সঙ্গীদের মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করত। সে কখনো এটা কল্পনাও করতে পারেনি যে লুইস এমনটা করতে পারে। তবে এমন সময় দেখা যায় যে কেটি লুইসের এজেন্সি থেকে একটি পিন এনেছিল, যেটা ছিল একটি গ্রেনেডের পিন। সে আসলে নিজের সুরক্ষার জন্য একটি গ্রেনেডই তার সঙ্গে নিয়ে এসেছিল। তাই কেটি সঙ্গে সঙ্গে সেই পিনটিকে প্রেস করে দেয়, যার ফলে সেখানে বিস্ফোরণ ঘটে লুইস মারা যায়। আর কেটি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু এখানে দেখা যায় যে যারা কেটিকে মারতে এসেছে তারাই এখানে কেটিকে বাঁচিয়ে নেয়, কারণ জ্যাকপটের সময় কয়েক মিনিট আগে শেষ হয়ে গিয়েছে। তাই এখন তারা সবাই মিলে কেটির জন্য সেলিব্রেট করতে শুরু করে, কারণ কেটি এই জ্যাকপটটি জিতে গিয়েছে। তাই সেখানে তার টিকিটের মাধ্যমে এটা কনফার্ম করে, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে টিকিটের এজেন্সির লোক চলে আসে, আর তারা সঙ্গে সঙ্গে কেটির জ্যাকপটের টাকা তাকে বুঝিয়ে দেয়। নোয়া এবং কেটি এতে ভীষণ খুশি হয়ে যায়। তারা সেখানে সকলের সঙ্গে মিলে সেলিব্রেট করতে থাকে, কারণ অনেক কষ্টের পর তারা এই টাকাটি পেয়েছে। এবার কেটি এখানে নোয়াকে বলে তুমি আমার জন্য অনেক করেছো নোয়া, আর শুধুমাত্র আমার জন্য নয়, তুমি তোমার সঙ্গীদের পরিবারের জন্য অনেক কিছু করছো। তাই তোমার কাজের জন্য আমি তোমাকে 10% নয় বরং তোমাকে 50% দেব। একথা শুনে নোয়া অনেক খুশি হয়ে যায় এবং সে নোয়াকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার টাকার অনেক প্রয়োজন ছিল। এই ঘটনার পর প্রায় 6 মাস সময় পার হয়ে যায়, যেখানে আমরা নোয়াকে দেখতে পাই। নোয়া তার টাকা দিয়ে নিজের একটি সিক্রেট এজেন্সি খুলেছে, যেটার মাধ্যমে সে মানুষের উপকার করতে পারবে। আর অন্যদিকে কেটি অনাথ বাচ্চাদের জন্য একটি স্কুল খুলেছে, যেখানে সেই সমস্ত বাচ্চাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ নোয়া এবং কেটি এখন বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে তাদের টাকা ব্যয় করছে।
এবার আমরা তাদের দুজনকে একসঙ্গে একটি জায়গাতে দেখতে পাই। তারা দুজন মিলে আসলে একটি ভ্যাকেশনে এসেছে। তারা এখন সত্যি সত্যি একে অপরকে ভালোবাসে, আর তারা দুজনই এখন তাদের লাইফের প্রতিটি মুহূর্তকে অনেক এনজয় করে। এভাবেই খুব সুন্দরভাবে একসঙ্গে কাটতে থাকে তাদের দুজনের জীবন।